নমস্কার। সুভাষ রায় টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে স্বাগত। গত দুদিন ধরে আমি আলোচনা করেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত কবিতা আফ্রিকা। আফ্রিকা দুটি স্তবক আলোচনা করেছি, শেষ অংশটুকু বাকি রয়েছে। আমরা যতটা পর্যন্ত দেখেছি যে বিশ্বকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা সন্তুষ্ট থাকতে পারেননি, যে কারণে বারবার রূপ পরিবর্তন করেছিলেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে প্রাচীর ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে কৃপণ আলোর অন্তঃপুরে বেঁধে রেখেছিল। আফ্রিকা সেখানে একাকী অবস্থান করে কি করেছিল? সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য। জল, স্থল, অন্তরিক্ষ সব জায়গার মধ্যেই যেন দুর্বোধ সংকেত অনুভব করতে পেরেছিল। আসলে প্রকৃতির দৃষ্টি সেদিন জাগেনি। তারপর আফ্রিকার প্রতি পড়েনি প্রকৃতির দৃষ্টি পড়েনি বলেই কিন্তু এতটা প্রতিকূলতা। সেদিন জাদুমন্ত্র জাগিয়েছিল আফ্রিকার চেতনাতীত মনে। এই চেতনাতীত শব্দটি প্রয়োগ করে আফ্রিকার মধ্যে মানবী সত্তার প্রকাশ ঘটানো হয়েছে। বিদ্রুপ করা হয়েছিল ভীষণকে, বিরূপের ছদ্মবেশে নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে। এরপরেই আমরা দেখতে পেয়েছি আফ্রিকার উপর ইউরোপীয়দের যে অমানসিক শাসন, শোষণ ও অত্যাচার। আসলে সভ্যের বর্বর, যারা যখন সভ্য হয়েছে তারা তাদের লোভ লালসাটা বেড়ে গেছে। সেই লোভ লালসার ফলশ্রুতির উপর আফ্রিকানরা ইউরোপীয়দের দ্বারা শোষিত হয়েছে, নানানভাবে শোষিত হয়েছে। ফলে আফ্রিকার ইতিহাস হয়ে উঠেছে অপমানিত, চিরচিহ্ন দিয়ে গেছে তার অপমানিত ইতিহাসে। এতটা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। শুরু করছি আজকের আলোচনা, আফ্রিকার সর্বশেষ আলোচনা। তবে তার আগে বলে রাখি, আমার আলোচনা যদি মনে করেন আপনার সন্তানের উপকারে লাগতে পারে, তাহলে শত শত ছাত্রছাত্রীর কথা চিন্তা করে আমার এই ভিডিওটিকে শেয়ার করুন। লোডশেডিং হয়ে গেল, একটু অন্ধকার হয়ে গেছে। যাই হোক, অন্ধকার হলেও কিছু করার নেই। এর মধ্যে আমি ভিডিওটিকে করার চেষ্টা করছি। আমার মুখটা তো আসল নয়, আসল হচ্ছে বিষয়টা, সেটা বোঝা যাবে। তাহলে দেখো এবার কি বলছেন কবি। আফ্রিকার উপর ইউরোপীয়রা যখন অমানসিক শাসন, শোষণ ও অত্যাচার চালিয়েছে, আফ্রিকার উপর ইউরোপীয়রা যখন অমানসিক শাসন, শোষণ ও অত্যাচার চালিয়েছে, ঠিক সেই সময় সমুদ্র পার বলতে গেলে ইউরোপ, সেই সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় তাদের বলতে গেলে কাদের? ওই ইউরোপীয়দের। তাহলে সমুদ্র পারে তাদের পাড়ায় ইউরোপীয়দের পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। পুজোর ঘন্টা কখন বাজে? মানুষ যখন আনন্দে থাকে, মানুষ যখন বিনোদনে থাকে, আরামে আনন্দেই কিন্তু মানুষ পুজো করে। তাহলে আফ্রিকা যখন শোষিত হয়েছে, আফ্রিকা যখন লাঞ্ছিত হয়েছে, আফ্রিকা যখন অত্যাচারিত হয়েছে, ইউরোপের মন্দিরে পুজোর ঘন্টা বেজেছে। মানুষ আনন্দে মত্ত হয়েছিল, মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। দয়াময় দেবতার নামে, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, যে দেবতা দয়াময়, সেই দয়াময় দেবতার নামে সকাল সন্ধ্যায় মন্দিরে পুজোর ঘন্টা বাজছিল। তার মানে দেখো, ইউরোপীয়দের দ্বারা আফ্রিকা যখন শোষিত, লাঞ্ছিত, অত্যাচারিত হয়েছে, ইউরোপীয়দের দ্বারা আফ্রিকা যখন শোষিত, লাঞ্ছিত, আফ্রিকানরা শোষিত, লাঞ্ছিত, অত্যাচারিত হয়েছে, ঠিক সেই সময় ইউরোপীয়রা মন্দিরে পুজোর ঘন্টা বাজিয়ে, দয়াময় দেবতার নামে পুজোর ঘন্টা বাজিয়ে বিনোদনে মত্ত থেকেছে। শিশুরা খেলছিল মায়ের কোলে, একদম নিরাপদে। মাতৃকোল হচ্ছে সবচেয়ে নিরাপদ। শিশুরা সেই মায়ের কোলে ছিল, আর কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবিরা সেদিন সৌন্দর্যের পূজা করে চলেছেন, কবিরা আয়োজন করেছিলেন সুন্দরের। আসলে দেখো, একটা জিনিস মনে রেখো, সমাজে যখনই কোনো অন্যায়, অত্যাচার, অবিচার দেখা দেয়, সেই অন্যায়, অত্যাচার, অবিচারের হাত থেকে সমাজকে রক্ষা করার মূল দায়িত্ব কিন্তু অর্পিত হয় কবি সাহিত্যিকদের উপর।
কিন্তু সেদিন আফ্রিকানরা যেদিন ইউরোপীয়দের দ্বারা শোষিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, সেদিন কবিরা আফ্রিকানদের পাশে না দাঁড়িয়ে সুন্দরের আরাধনা করেছে। ফলস্বরূপ কবি বলেছেন, রবীন্দ্রনাথ বলছেন, পশ্চিম দিগন্তে আজ যখন প্রদোষকাল, প্রদোষ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা, পশ্চিম দিগন্ত বলতে গেলে ইউরোপ। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ইউরোপীয়রা যেরকম ভাবে আফ্রিকানদের উপর শোষণ করেছে, অত্যাচার করেছে, যুগান্ত সৃষ্টিকারী কবিরা চুপচাপ সবকিছু যখন সহ্য করেছে, ঠিক এই সময় কিছু সাম্রাজ্যবাদী অশুভ শক্তির জন্ম হয়েছে, যারা গোপনে গোপনে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করেছিল। দেখো ইউরোপের ইতিহাস, ক্লাস 9-এ পড়েছে ইতিহাসে, হিটলার মুসোলিনির কাহিনী, কিরকম ভাবে তারা গোপনে শক্তি বৃদ্ধি করেছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, বাতাসের মধ্যে যেন একটা যুদ্ধের বাতাবরণ, যুদ্ধের একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, পশুরা লুকিয়েছিল গুপ্ত গহ্বরে। এখানে পশু বলতে গেলে ওই যে আমি প্রথমে বললাম মুসোলিনির ইথিওপিয়া আক্রমণ, হিটলার মুসোলিনির মতো শক্তিরা হিটলার মুসোলিনির মতো শাসকেরা নিজেদের শক্তি বৃদ্ধি করে এবার নিজেদের ক্ষমতা, দম্ভ, ঔদ্ধত্য, অহংকারের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সমগ্র ইউরোপের শুভবুদ্ধিকে শেষ করার কাজে তারা বদ্ধ হয়েছে। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, বেরিয়ে এসে কি করলো? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। যে এতদিন ইউরোপ ভালো ছিল, ইউরোপীয়রাই শোষণ করেছে আফ্রিকানদের উপর, ইউরোপীয়রা বিশ্বকে দাপিয়ে বেরিয়েছে, আজ ইউরোপেই কিন্তু একটা ঝঞ্ঝাগুপ্ত পরিবেশের সৃষ্টি হলো। অশুভ ধ্বনিতে ইউরোপের ওই যে ভালো দিন ছিল, সেই দিনের অন্তিম কাল ঘোষিত হলো। কবি রবীন্দ্রনাথ বলছেন, এসো যুগান্তের কবি। কে যুগান্তের কবি? যে কোনো কবি সাহিত্যিকের দলই হচ্ছেন যুগান্তের, তারা নতুন যুগ সৃষ্টি করেন। এখানে একটা জিনিস খেয়াল রেখো, এর জন্য আমার সঙ্গে অনেকের তর্ক হয়েছে, এমনকি বেশ কিছু স্কুল শিক্ষক আমাকে পাগল তকমা দিয়েছে, আমাকে বাচাল তকমা দিয়েছে। যুগান্ত, যুগের অন্ত, সম্বন্ধ তৎপুরুষ। আর যুগান্তর, সেটাও তো অন্য যুগ, নিত্য সমাস। এখানে যুগান্তরের কবি নয়, এখানে যুগান্তের কবি। যুগ যুক্ত অন্ত, যুগের শেষ, তাহলে যুগের অন্ত, সম্বন্ধ তৎপুরুষ। আর যুগান্তর হলে সেটা আলাদা জিনিস, যুগের অন্তর অন্য যুগ, নিত্য সমাস। বেশ কিছু স্কুল শিক্ষকের সঙ্গে আমার তর্ক হয়েছে এই বিষয় নিয়ে, আমাকে বাচাল অভিধায় ভূষিত করেছে। তা সত্ত্বেও আমি হাল ছাড়িনি, এখন বেশ কিছু সহায়িকার মধ্যে সেই ভুলটাকে সংশোধন করে দিয়েছে। এসো যুগান্তের কবি, সেই নতুন যুগ যারা সৃষ্টি করেন, সেই যুগান্তের কবিদের কবি আহ্বান জানিয়েছেন। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, কারণ সন্ধ্যা কি, এরপরে তো ঘন রাত্রি, ঘন অন্ধকার নেমে আসবে ইউরোপের বুকে। কারণ আজকে ওই পশুরা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করেছে, এরপরে কিন্তু অন্ধকার, ঘন অন্ধকার ঘনিয়ে আসবে। সে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি বলেছেন ওই যুগান্তের কবিদের দ্বারাও, ওই মানহারা মানবীর দ্বারে। কে মানহারা মানবী? আফ্রিকা। কেন মানহারা? কারণ আফ্রিকার মান সম্মান ভুলুণ্ঠিত করেছে ওই ইউরোপীয়রা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন ওই আফ্রিকানদের অভিশাপেই আজ অভিশপ্ত হয়েছে ইউরোপ, আফ্রিকানদের অভিশাপেই আজ অভিশপ্ত হয়ে উঠেছে ইউরোপ। আর এর জন্য অন্যতম দায়ী ওই যুগান্তের কবিরা, কবি সাহিত্যিকরা সবসময় সমাজ সচেতন। তারা যেদিন ইউরোপীয়রা আফ্রিকানদের উপর অত্যাচার করছিল, সেদিন যদি তারা কলমটাকে ধারণ করতেন, তাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, তারাও কিন্তু বুঝত। তাহলে তাদের নিষ্ক্রিয়তার জন্য ইউরোপীয়দের ঔদ্ধত্য বেড়ে গেছে, তাদের নিষ্ক্রিয়তার জন্য এই হিটলার মুসোলিনির মতো গুপ্ত শত্রুদের ঔদ্ধত্য অহংকার বেড়ে গেছে। তারা অশুভ ধ্বনিতে জিনের অন্তিম কাল ঘোষণা করেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলছেন কি, তারাও ওই মানহারা মানবীর দ্বারে। কে মানহারা মানবী? মান হারিয়েছে যে উপবদ তৎপুরুষ। কে মানহারা মানবী? আফ্রিকা। সেই মানহারা মানবীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বলেছেন কি, ক্ষমা করো। ক্ষমা চাইতে বলেছেন। কেন ক্ষমা চাইতে বলেছেন?
কারণ তাদের নিষ্ক্রিয়তার জন্যই আফ্রিকা শোষিত হয়েছে, তাদের নিষ্ক্রিয়তার জন্যই আজ ইউরোপে এই করুণ দুর্দিন। সেই হোক তোমার হিংস্র প্রলাপের মাঝে, হিংস্র প্রলাপ কাদের? ওই হিটলার মুসলিনীর মতো শক্তিদের হিংস্র প্রলাপের মাঝে সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। তাহলে পুণ্যবাণীটি কি? ক্ষমা করো। নিজেদের কাজের জন্য তারা আজ অনুতপ্ত হয়ে তাদের আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে কবি ক্ষমা চাওয়ার প্রার্থনা করেছেন। 2026-এর জন্য এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। এর পরের ভিডিওতে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্তই। নমস্কার।